দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। টেস্টিং সল্ট মুক্ত চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন 10 থেকে 25 টাকা। তারা যেমনটি জানেন, দুর্গাপূজার 5 দিনের আনুষ্ঠানিকতা শেষ হলো। বিজয়া দশমীতে এখন প্রতিমা বিসর্জন চলছে। রাজধানীর বুড়িগঙ্গায় বিনা স্মৃতি স্নান ঘাটে আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন। আমরা একটু দেখে আসতে চাই তার কাছে কি আপডেট আছে। শান্ত, যদি শুনতে পেয়ে থাকেন জানাবেন, প্রতিমা বিসর্জন কি শেষ পর্যায়ে কিনা, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিসর্জনে যারা এসেছেন, যারা প্রতিমা বিসর্জন দিতে এসেছেন, সে সকল মানুষ কি বলছেন জানাবেন। বৃষ্টির প্রতিমা বিসর্জন এখনও চলছে এবং বলতে হবে বিনা স্মৃতি স্নানঘাটে এখন পর্যন্ত প্রায় 30 থেকে 40টি প্রতিমা বিসর্জন আমরা দেখেছি এবং এই মুহূর্তে আরও একটি নৌকার সামনে আমরা রয়েছি, যেখানে প্রতিমা নিয়ে এসেছেন ভক্ত অনুরাগীরা এবং তারা বিভিন্ন স্লোগান তুলছেন, ঢাকের বাদ্য রয়েছে। একই সাথে তারা এই মাঝ নদীতে এসে বেশ কয়েকটি নৌকার চক্কর খেয়ে তারপর কিন্তু বিসর্জন শুরু করেন। ইতিমধ্যেই তাদের এই চক্কর খাওয়া শেষ হয়েছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তারা বিসর্জন দেওয়া শুরু করবেন। ভক্ত অনুরাগীরা বলছেন এবার বেশ সগৌরবে তারা নির্ঝঞ্ঝাটভাবে পূজা আয়োজন করতে পেরেছেন এবং সুন্দরটা শেষটাও সুন্দর হয়েছে। সব মিলিয়ে তারা কিন্তু বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেই সাথে তারা প্রার্থনা করেছেন যাতে দেবী সামনের বছর আবারও আসবেন এবং যাতে তাদের যে আরাধনা রয়েছে, তাদের দেবীর প্রতি আশীর্বাদ তারা যেন পান, সেই দাবি তারা করেছেন। একই সাথে বলতে হবে যে বিসর্জনের যে ব্যবস্থাপনা ছিল, এখানে যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ সব মিলিয়ে আসলে তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং নির্বিঘ্নেই তারা তাদের বিসর্জন কার্যক্রম এখানে সম্পন্ন করছেন। এখানে যারা ভক্ত অনুরাগীরা ছিলেন তারা বলেছেন যে তাদের এই যে 5 দিনের উৎসব, দেবীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে যেটি সম্পন্ন হতে চলেছে, সেই বিসর্জনের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করতে পেরেছেন এবং সবশেষ এখন যে বিসর্জন পালা, সেই বিসর্জনের মাধ্যমে তারা তাদের এই 5 দিনের যে মহা দুর্গোৎসব, সেই উৎসবের সমাপ্তি টানতে চলেছেন। সেই সাথে বলতে হয় তারা বেশ সন্তুষ্ট চিত্তেই কিন্তু এই ঘাট থেকে বিদায় নিচ্ছেন তাদের প্রতিমা বিসর্জন সম্পন্ন করে। সব মিলে বলতে হবে তাদের যেই এই দীর্ঘ কয়েকদিনের যেই উৎসব, সেই উৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। দেখছিলাম আমরা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শান্ত। প্রতিমা বিসর্জনের আগে প্রতিমা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। টানা 5 দিনের আনুষ্ঠানিকতা শেষে এবার দেবী দুর্গাকে বিদায়ের পালা। রাজধানী ঢাকেশ্বরী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা ট্রাকে করে নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গার বিভিন্ন ঘাটে। সারি সারি ট্রাকে চেপে ভক্তদের উল্লাস আর শঙ্খধ্বনির মধ্যেই প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে বুড়িগঙ্গায় নিরঞ্জনের জন্য। আমরা দেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারতেছি। কিছু সংস্কার থাকেই, এগুলোর মধ্যে আমাদের সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধন মিলে আমাদের পূজাটা করতে হবে। নাচে গে সবসময় আনন্দ উৎসব করে মাকে বিদায় দিচ্ছি। প্রত্যাশা ভালো যেমন ছিল তেমনই পাইছি। যেমন 1 বছর অপেক্ষা, ওটা একটা অপেক্ষা, আনন্দ চলে যাচ্ছে, এটা একটা খারাপ লাগে। হিন্দু, মুসলিম, আমরা বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে এনজয় করতেছি। রাজধানীর পলাশীর মোড় থেকে শুরু হয় মূল শোভাযাত্রা। পথে পথে ভক্তরা শেষবারের মতো সিঁদুর দিয়ে দেবীকে বরণ করেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে এই যাত্রা। মর্তে যে হানাহানি, যে বৈষম্য, আমাদের যে রোগ জরা ব্যাধি, সব কিছু মা আমাদেরকে থেকে মুক্তি দেব, আমরা সবাই ভালো থাকি, সবাই জাতি ধর্ম বরণ নির্বিশেষে একসঙ্গে বসবাস করি, এই হোক মায়ের কাছে আমাদের প্রার্থনা। আমরা সবাই মিলে এই শান্তির জল নিয়ে আমরা কোলাকুলি করব এবং একে অপরকে ভালোবাসা বন্ধনে বেঁধে রাখবো। মাকে বিদায় দিচ্ছি, আবার মনেতে আশা নিচ্ছি যে সামনের বছর আবার আসবে, সবাই মিলে আবার একত্রিত হতে পারবো, এটাই আসলে অনেক আনন্দের। শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলে সদরঘাটের পথে। সড়কের 2 পাশে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানান দেবীকে। ধর্ম বর্ণ নির্বিশেষে এ দৃশ্য উপভোগ করেন সবাই। শোভাযাত্রার নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া ব্যবস্থা। ভক্তদের বিশ্বাস, অসুর বধ করে আনন্দ উচ্ছ্বাস শেষে কৈলাসে ফিরছেন দেবী দুর্গা।
আশা আবারও বছর ঘুরে আসবেন তিনি, সেই প্রত্যাশাই বুক বেঁধে দেবী ভক্তরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চোখের কোণে অশ্রু, মুখে তবু হাসি, আর এভাবেই দেবীকে বিদায় জানানো হয় মণ্ডপে মণ্ডপে। সকাল থেকে বিহিত পূজা, অঞ্জলি আর ঘট বিসর্জনের মাধ্যমে সম্পন্ন হয় বিজয়া দশমীর পূজার আচার। বিষাদ লুকিয়েই দেবীকে বরণ করে সিঁদুর খেলায় মাতেন নারীরা। গজে করে কন্যা রূপে মর্তে এসেছিলেন দেবী, আর আজ কৈলাসে ফিরলেন দোলায়। ভক্তদের মনে তাই শোকের ছায়া। দেবী থাকবে কতক্ষণ, দেবী যাবে বিসর্জন। বিজয়া দশমীর সকাল থেকে বিষাদ আর উল্লাস। বিহিত পূজার মাধ্যমে শুরু হয় দেবীকে বিদায়ের প্রস্তুতি। মন্ত্রোচ্চারণে মহিষাসুর মর্দিনীর আরাধনা। অশুভকে নাশে দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন ভক্তরা। ঢাক কাশের তালে শুভ শক্তির আধার বিজয়া রূপে মহামায়ার আরতি। অঞ্জলির মাধ্যমে দেবীর কাছে রোগ শোক ক্লেশ থেকে মুক্তির প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। বিদায়ের সুরে মন ও কেঁদে ওঠে ভক্তদের। চলে যাওয়ার জন্য যেমন মন খারাপ আছে, তেমন আশাবাদীও সামনের বছর মা আবার আসবে। মন খারাপ লাগছে না, কারণ দেবী দুর্গা তো সবসময় আমাদের মাঝে আছেন, থাকবে। দশমীর মাকে বিসর্জন দিতে হবে, দুঃখ ভারাক্রান্ত মন, তারপরেও ভাবছে মা তো আবার আসবেন। বিসর্জন বিদায় অনুষ্ঠান বটে, কিন্তু আবার আগমনের জন্য প্রার্থনা করেছি যে আগামী বছরে যেন তুমি এমনি করে আমাদের কাছে আবার ফিরে এসো এবং শান্তি নিয়ে এসো, আমাদের সমস্ত অশান্তি দূর করো এবং সমস্ত অমঙ্গল দূর করো। অঞ্জলি শেষে দর্পণ ও ঘট বিসর্জনের মাধ্যমে শেষ হয় দশমীর পূজার আচার। এরপর দেবীকে বরণ করে শুরু হয় দশমীর আনন্দ ঘন মুহূর্তের শেষ অংশ, সিঁদুর খেলা। সব আচার শেষে সিঁদুরে রাঙিয়ে বিবাহিত নারীরা মত্ত হন সিঁদুর খেলায়, যেখানে থাকে না বয়সের কোনো ভেদাভেদ। বিদায়ের মন খারাপ মনে রেখেই চলে এই উদযাপন। দেবী যাতে শাখা সিঁদুর অক্ষত রাখেন, সেই প্রার্থনা করেন বিবাহিত নারীরা। যে 4টা দিন অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, প্যান্ডেল ঘুরেছি। মায়ের কাছে প্রার্থনা বছর বছর এভাবেই যেন আমরা মায়ের আরাধনা করতে পারি, আর মা যেন আমাদের সিঁদুর অক্ষয় রাখে। সামনের বছর আবার আসবে, আবার সেই আনন্দ নিয়ে আমরা আবার থাকবো, আবার সেই আশা নিয়েই থাকবো যে মা আসছেন 1 বছর পরে। নাচে গানে আর উল্লাসে দেবীর বিজয়ক্ষণ উদযাপন। চোখের জলে নয়, হাসি মুখেই দেবীকে বিদায় জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। চোখের কোণে অশ্রু লুকিয়েই এই উচ্ছ্বাস। দুধে ভাতে থাক সন্তান, অক্ষত থাক সিঁথির সিঁদুর, সেই প্রত্যাশা, সেই প্রার্থনা দেবীর কাছে। তবু মনে আশ্বাস, আসছে বছর আবার হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দিনভর নানা নাটকীয়তার পর গাজার খুব নিকটে এসে থামতে হলো আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরকে। নৌযানগুলোর পথ আটকাতে জলকামান থেকে পানি ছোঁড়া সহ বিভিন্নভাবে বাধা তৈরি করে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র অভিযানের মাধ্যমে চালানো হয় ধরপাকড়। 44টি জাহাজের মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো আটক করে আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। আইনের তোয়াক্কা না করেই আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে নৌবহরের 5 শতাধিক যাত্রীকে তুলে নিয়ে গেছে তেল আবিব। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার মধ্যরাত থেকে সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোকে ঠেকাতে নানা তৎপরতা শুরু করে ইসরায়েলি বাহিনী। ব্যাহত করা হয় যোগাযোগ ব্যবস্থা। এরপরও থামেনি নির্ভীক মানবাধিকার কর্মীরা, অব্যাহত রাখে তাদের অগ্রযাত্রা। তবে গাজার খুব কাছে আসার পরই নৌযানগুলোকে একে একে আটক করে নিয়ে যায় তেল আবিব। 44টির মধ্যে একটি বাদে সবগুলোকেই আটক করা হয়েছে বলে দাবি দেশটির। সশস্ত্র অভিযান চালিয়ে রীতিমতো অপহরণ করা হয় 5 শতাধিক মানুষকে। নৌযানগুলো যে ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে, বুধবার রাতে ভিডিও বার্তায় সেটি জানিয়েছিলেন বহরের জাহাজে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। আমরা কনসিয়েন্সে আছি, এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। বর্তমানে সুমুদ ফ্লোটিলার যাত্রীদের রাখা হয়েছে আশদোদ বন্দরে। ধারণা করা হচ্ছে এখান থেকে তাদের নেওয়া হবে দেশটির হাই সিকিউরিটি কারাগারে।
আগে থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটকের আশঙ্কা ছিল আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের। পূর্বে ধারণকৃত ভিডিওতে তাই নিজে সহ সবার মুক্তির দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানান, যা প্রকাশ করা হয় তার আটকের পর। আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেনের নাগরিক। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝবেন ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করে নিয়ে গেছে। আমাদের মানবিক মিশনের লক্ষ্য ছিল অহিংস এবং আমরা আন্তর্জাতিক আইন মেনে চলেছি। সবার অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য দয়া করে আমাদের সরকারের কাছে দাবি জানান। আন্তর্জাতিক সমুদ্র সীমায় ইসরায়েলের এমন আগ্রাসী আচরণে উঠেছে সমালোচনার ঝড়। আটক হওয়া নিজ নিজ দেশের নাগরিকদের নিরাপত্তার দাবি জানিয়েছে স্পেন, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশ। আমাদের রাষ্ট্রদূত ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন এবং যারা আটক রয়েছেন তাদের আমরা সার্বক্ষণিক সহায়তা প্রদান করব। তাদের সাথে যথাযথ আচরণ জরুরি। এটি একটি মানবিক মিশন যা কারোর জন্য হুমকি তৈরি করেনি। এর আগেও কয়েকবার আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকে দিয়েছে ইসরায়েল। তবে গ্লোবাল সুমুদি ছিল এ যাবৎকালে গাজার উদ্দেশ্যে যাত্রা করা সবচেয়ে বড় বহর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে গাজামুখী ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের জেরে বিশ্বজুড়ে বইছে নিন্দা সমালোচনার ঝড়। সোচ্চার কণ্ঠে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে কয়েকটি দেশ। মধ্যরাতেই রাজপথে নেমে বিক্ষোভ করেন তুরস্ক, গ্রিস, ইতালি, তিউনিসিয়ার নাগরিকরা। পুরো ইসরায়েলি কূটনৈতিক দলকে বহিষ্কার সহ তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে লাতিন দেশ কলম্বিয়া। ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করেছে স্পেন। রাতের নিস্তব্ধতা ভেদ করেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাজপথে শত শত মানুষ। গাজাগামী ত্রাণবহরে হামলার প্রতিবাদে স্লোগান তাদের কণ্ঠে। বিক্ষোভের এই দৃশ্য তুরস্কের। বৃহস্পতিবার ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন তুর্কি নাগরিকরা। বাদ যায়নি রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাসও। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তুরস্কের সরকারের প্রতি দাবি জানান বিক্ষোভকারীরা। বহরের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার। সেখানে অনেক নির্যাতিত মানুষ রয়েছে। নিশ্চিতভাবে আশা করি তুরস্ক তাদের উপর দমনপীড়ন চালাতে দিবে না। সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী জাহাজগুলোকে বেআইনিভাবে আটক করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতে এসেছি। বিক্ষোভ হয়েছে গ্রিসেও। রাতের আধারেই অ্যাথেন্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় বহু মানুষ। সুমুদ বহরের আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। আজ এখন বিশ্বের প্রতিটি শহর গাজার পক্ষে দাঁড়িয়েছে, গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ন্যায় বিচার, স্বাধীনতা এবং অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। নৌবহরের শান্তিপূর্ণ যোদ্ধাদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি, যারা গাজার অনাহারে থাকা মানুষের জন্য খাদ্য ও ত্রাণ বহন করছে। ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার খবর শুনে রাতেই ইতালির রোমে মূল সড়ক আটকে বিক্ষোভ করেন নাগরিকরা। দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা। ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিসিয়া, আর্জেন্টিনা, জার্মানি, বেলজিয়াম, স্পেন এবং মেক্সিকোতেও। এর আগে সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করে কলম্বিয়া। একই সাথে বাতিল করা হয় তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি। বিবৃতিতে নিন্দা জানায় মালয়েশিয়া, আয়ারল্যান্ড, ভেনেজুয়েলা সহ কয়েকটি দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9টা10 নিউ ইয়র্ক থেকে রওনা দেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও বিভিন্ন উপদেষ্টা এবং সাইড ইভেন্টে অংশ নেন এবং বক্তব্যও রাখেন তিনি। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর ঐতিহাসিক, স্মরণীয়, সফল বলে মনে করে সরকার। যমুনা টেলিভিশনকে প্রেস সচিব বলেছেন, বিশ্ব নেতাদের নির্বাচন ও সংস্কারের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ঢাকার অবস্থান স্পষ্ট করেছেন সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে সহকর্মী আহমেদ রেজার রিপোর্ট।
গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। যত অসম্ভবই মনে হোক না কেন, এই সফরে 60টির মতো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন তিনি। প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সহ বিনিয়োগ বাড়াতেও আয়োজন ছিল এই সফরে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সরকার প্রধান হিসেবে এটিই ডক্টর ইউনূসের শেষ জাতিসংঘ মিশন। কেমন হলো সেই সফর? বড় পার্টিগুলো তারা এখন ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ, এই পুরো বাংলাদেশ যে একতাবদ্ধ ইলেকশনের বিষয়ে, ডেমোক্রেটিক ট্রানজিশনের বিষয়ে, সেটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি থেকে প্রফেসর ইউনূস এই মেসেজটা পাঠিয়েছেন। সফলতার পেছনে গণতান্ত্রিক পরিবর্তনের বার্তা, গণঅভ্যুত্থান পরবর্তী চলমান সংস্কার, নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তার আশ্বাস ও রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা পাওয়াকে বড় কারণ বলে মনে করেন প্রেস সচিব। এডুকেশন খরচ, তাদের ফুডের জন্য যে স্টাইপেন্ড দেয়, আপনি জানেন খুবই যৎসামান্য দেয়, $10-12 মতো। তো এগুলোকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে একটা স্টেডি অ্যামাউন্ট তাদের জন্য খরচ করতে হয়। এটা এই প্লেসটা ইদানিং এটা একটা সেটব্যাকের সম্মুখীন হয়েছে, বাট আমরা এই কনফারেন্সের মাধ্যমে এই প্লেজটা নতুন করে কমিটমেন্টটা পেয়েছি। সরকারে না থাকা 6 শীর্ষ রাজনীতিক ছিলেন ডক্টর ইউনূসের সফর সঙ্গী। এটি ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছে বলেও জানান শফিকুল আলম। যে অভূতপূর্ব যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করার দরকার ছিল, এই রিফর্ম, ইলেকশনের জন্য প্রিপারেশন এবং ট্রায়ালের জন্য যে কাজ করেছে, সে কাজগুলো করার একসাথে চলছে এবং সাথে সাথে তারা যে দেশটা যে এখন ডেমোক্রেসিতে উত্তরণ করার জন্য রেডি, যে নতুন একটা পলিটিক্যাল পার্টির কাছে যে তার ক্ষমতা হস্তান্তরের জন্য রেডি, সেই মেসেজটা উনি দিতে চেয়েছিলেন। প্রত্যাশা নানা সংকট থাকলেও বাংলাদেশ যে এগুচ্ছে সেই ধারণাও বিশ্ববাসী পেয়েছে ডক্টর ইউনূসের জাতিসংঘ মিশন থেকে। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত, রোহিঙ্গা সম্মেলন আর প্রবাসীদের বিনিয়োগের আশ্বাস সহ নানান ধরনের সমীকরণ মিলেছে এবারের জাতিসংঘের এই অধিবেশন থেকে বাংলাদেশের জন্য। ফলে রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে এই সফরটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তাই তো এরই ধারাবাহিকতা বাংলাদেশেও বহমান রাখতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নভেম্বর নাকি ডিসেম্বর, কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এমন আলোচনার মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির জানালেন, অচিরেই ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ নিজেই জানাবেন তারেক রহমান। জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক আন্দোলনরত রাজনৈতিক দলগুলোকে দাবি দেওয়া নিয়ে পরবর্তী সংসদে যাওয়ার পরামর্শ দেন। জাতিসংঘের 11 দিনের সফর শেষে ডক্টর ইউনূসের সাথে দেশে ফিরেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইউএন জেনারেল অ্যাসেম্বলিতেও তো বলেছেন। পরে তিনি কথা বলেন আগামী নির্বাচন ঘিরে শঙ্কা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। দিনক্ষণ তো উনি যখন আসবেন উনি জানাবেন, তখন দলও জানাবে আপনাদেরকে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশন। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায় জনগণ তাদের রুখে দিবে। যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনষ্ট করার যারা সাহস যোগাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। রাজনৈতিক কৌশল হতে পারে, বিভিন্ন দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন। সেই দাবিগুলো সংসদে পাশ করার জন্য সময় দেন। এ সময় পাহাড়ে কাদের মদদে অশান্তি সৃষ্টি হয়েছিল তাদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যারা পাহাড়ের এই অশান্তি সৃষ্টি করছে। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশ দেখছেন, একটা বিরতিতে যাচ্ছি, তবে ফিরে এসে থাকছে।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বন্দর নগরীতে জলাবদ্ধতা। আরও ৩-৪ দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা তৃতীয় পক্ষের ইন্ধন বলে মনে করেন পাহাড়ি বাঙালি নেতারা। মূল অভিযোগের তীর সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর দিকে। নেতারা বলছেন, সামনের জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে পাহাড়কে অশান্ত করার পরিকল্পনার অংশ এটি। তবে সব মোকাবেলা করে সম্প্রীতি বজায় রাখতে চান সকল সম্প্রদায়ের মানুষ। এদিকে স্বাভাবিক হয়ে এসেছে এই জেলার জনজীবন। বিভিন্ন ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। খাগড়াছড়ির পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, সাথে ছিলেন আরেক সহকর্মী শাহরিয়ার ইউনুস, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। সবুজ পাহাড়ে লালচে আগুন, যে আগুনে শুধু সম্পত্তি পড়েনি, পড়েছে পাহাড়ি বাঙালির সম্প্রীতির চাদর। পার্বত্য অঞ্চলে যেসব বিষয়গুলো নিয়ে উত্তপ্ত হয়, সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে, তার মধ্যে একটি হচ্ছে নারী নির্যাতন সংক্রান্ত ঘটনা। এবারও খাগড়াছড়িতে যেই ঘটনাকে কেন্দ্র করে 3 জন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়েছে, উত্তপ্ত হয়েছে, 144 ধারা পর্যন্ত জারি হয়েছে, সেটিও একটি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে। কিন্তু ধর্ষণের বিচার চাইতে গিয়ে কেন সংঘাতে ছড়িয়ে পড়ল শহর থেকে অন্তত 35 কিলোমিটার দূরের গুইমারায়? কেন অন্যান্য পার্বত্য অঞ্চলগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়েছে, সেটি আমরা জানার চেষ্টা করেছি। এক পরিসংখ্যানে দেখা যায়, গেল 1 বছরে পার্বত্য অঞ্চলে অন্তত 11টি ধর্ষণের অভিযোগ উঠেছে, যার মধ্যে পাহাড়ি কর্তৃক পাহাড়ি 6টি, বাঙালি কর্তৃক বাঙালি 3টি, একে অপরের বিরুদ্ধেও আছে অভিযোগ। কিন্তু কোনোটি নিয়েই সহিংসতা কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রশ্ন ওঠে, কেন এবারের অভিযোগ নিয়ে এত রক্তপাত? সাম্প্রতিক ঘটনায় দেখা যায়, ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতারের পরও শহর জুড়ে বিক্ষোভ, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা, 144 ধারা ভেঙে সহিংসতা, ঘটনাস্থল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে বাজার, বাড়িঘরে আগুন, 3 জনের প্রাণহানি। বিষয়গুলো কিছুটা রহস্যজনক। আন্দোলনের পেছনে অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি অভিযোগের তীর পাহাড়ি বাঙালি উভয়ের। বিষয়টি বুঝতে পেরেই আন্দোলন থেকে সরে যান মারমা সম্প্রদায়ের মানুষ। এটা প্রকাশ হয়ে গেছে যে এটা কেউ না কেউ ইন্ধন দিচ্ছে, তৃতীয় পক্ষ আন্দোলনকে মোড় ঘুরিয়ে ফেলছে। 5ই আগস্টের পরে এটা পরাজিত শক্তি যারা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ঘাপটি মেরে আছে, তাদের অর্থায়নে এখানকার যে ইউপিডিএফ আছে তারা এই ভায়োলেন্সটা করেছে। সরাসরি না বললেও পুরো আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন সমাজকর্মী ও জেলা পরিষদ চেয়ারম্যান। অনেকেই বলে হচ্ছে এখানে আরো কিছু ইন্ধন যোগাচ্ছে, তো এটা তো আমি সরাসরি বলতে পারতেছি না। ইন্ধন যোগানোটা সবসময় এই ধরনের আমাদের এখানে কিছু ঘটনা ঘটলে পাহাড়ি বাঙালি দাঙ্গা ওঠে। আঞ্চলিক সংগঠনগুলোকে নিরস্ত্রীকরণ করা না হলে পাহাড়ে সম্প্রীতি ধরে রাখা কঠিন বলে মনে করেন উভয় সম্প্রদায়ের নেতারা। নতুন প্রজন্মকে চাইলেও রাতারাতি পরিবর্তন করা সম্ভব হবে না। পাহাড়ি বাঙালি যে শব্দটা, আমরা বেরিয়ে এসে সম্প্রীতি দিকে আমরা এগিয়ে নিতে হবে। এটা থেকে উত্তরণ হতে হলে এখানে অস্ত্রগুলা, অবৈধ অস্ত্রগুলা অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে। কয়েকদিনের হামলা ভাঙচুরের পর এখন অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়ির জনজীবন। দোকানপাট খুলেছে পুরোদমে, পর্যটকরাও আসতে শুরু করেছেন খাগড়াছড়িতে। শুক্রবার নাগাদ 144 ধারা তুলে নেওয়ার চিন্তা ভাবনা চলছে বলে জানান প্রশাসনের কর্তারা। তাদের ভিতরে যে এই যে অবিশ্বাস বা ভয়ের একটা বিষয় কাজ করছে, আমরা চেষ্টা করছি কাউন্সিলিং করে যেন দ্রুত একটা আগের অবস্থায় ফিরে আসতে পারি। খাগড়াছড়ি সদর ও গুইমারার সংঘর্ষ, আগুন, নিহতের ঘটনায় 2 থানায় পুলিশ বাদী হয়ে 3টি পৃথক মামলা দায়ের করেছে। আসামির সংখ্যা অজ্ঞাত কয়েকশো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দেয়, এতে করে সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে। বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সকাল থেকে হবিগঞ্জে টানা বৃষ্টি, মাধবপুর ও চুনারুঘাটে ভারী বর্ষণে চা বাগানের শুকনো ছড়া খালগুলো প্রাণ ফিরে পেয়েছে। কোথাও কোথাও সড়কে দেখা দেয় সাময়িক জলাবদ্ধতা।
ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলোতেও দেখা দেয় জলাবদ্ধতা। কাতালগঞ্জ, আগ্রাবাদ, জিসি সহ বেশ কিছু এলাকায় সড়কে পানি থাকায় ব্যাহত হয় যান চলাচল। গণপরিবহন সংকটে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশায় বেশি ভাড়া আদায়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এলাকাবাসী জানায়, ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয় তাদের। বাসা থেকে বাইরে করতে পারতেছি না, যানবাহন ডবল ভাড়া, এই অবস্থা, এখানে তো শান্তি নাই। একটু সামান্য বৃষ্টি হলে শুরু পর এটা একেবারে ডুবে যায়। নালাটা পরিষ্কার করলো, আবার দিন শেষে জনগণে আবার অপরিষ্কার করে ফেলতেছে, ওই কারণেই। সকাল থেকেই মেঘাচ্ছন্ন উপকূলীয় জেলা সাতক্ষীরার আকাশ। কখনো গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। প্রচুর বর্ষা আছে, মানে এলাকা মানে ঘেরবেড়ি চলে যাবে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এখন যে সাতক্ষীরা যাবো ডাক্তার দেখাতে যাতে পারছি না, বিশাল ভোগান্তিতে আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আজ শেষ রাত নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এবং এর ফলে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাব থাকবে 3 থেকে 4 দিন। এদিকে গুড়ি বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতে রাজধানীবাসী। সকাল থেকেই মেঘলা রাজধানী ঢাকার আকাশ, সাথে রয়েছে গুড়ি বৃষ্টি। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শুরু হয়েছে নিম্নচাপ। নিম্নচাপের কারণে গত 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। এখনও নিম্নচাপ থাকায় দিনভর বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। দুর্গাপূজার ছুটি ও মেঘলা ঢাকায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম। তাই যানবাহন কম থাকায় অভিযোগের পাশাপাশি অনুযোগও রয়েছে সাধারণ জনগণের। বৃষ্টিটা অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরেই হচ্ছে, আর আমার কাছে মনে হচ্ছে একদম অফ সিজনের বৃষ্টি, কারণ এই টাইমে আমরা সচরাচর খুব একটা বৃষ্টি দেখছি না। বৃষ্টির জন্য যা ভোগান্তি সেটা হয়েই যাচ্ছে, মানে 4 দিনের ছুটিটা আমরা ঢাকাবাসী সেভাবে মজা করতে পারছি না। সকাল থেকে বাইরে হয়েছে, এখনো আমরা বেশি ইনকাম করতে পারিনি। যানবাহন থেকে শুরু করে অনেক সমস্যায় আমাদের সাধারণ জনগণের ভোগান্তি পড়তে হয়। গাড়ি ঘোড়া কম, কিন্তু বাড়িতে তো পড়তেছি না, এখন একদম নিতান্ত দরকার দেখে বেরিয়েছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনও গভীর নিম্নচাপ বিরাজমান রয়েছে। এর ফলে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের কারণে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি থাকবে। গতকাল একটা নিম্নচাপ ছিল, এটা আরও ঘনীভূত হয়ে আজকে শেষ রাত নাগাদ এটা গভীর নিম্নচাপ হয়েছে। এটা হয়তো আজ রাত নাগাদে এটা উড়িষ্যা অন্ধ্র উপকূল অতিক্রম করবে, এবং কিন্তু এর প্রভাবটা বেসিক্যালি আরও 3-4 দিন থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আবারও যাচ্ছি বিরতিতে, আর সন্ধ্যার বাংলাদেশে ফিরে থাকছে। প্রতিমা বিসর্জনের সময় কক্সবাজার সমুদ্র সৈকত লোকে লোকারণ্য, ঠাঁই নেই হোটেল মোটেলে। নানা টানা ছুটিতে অনেকটাই ফাঁকা ঢাকা। সারা দেশের মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর, কেননা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। তার আগে শেষ সময়ের মতো প্রতিমা দেখতে ভিড় করেন ভক্ত অনুসারীরা। সিঁদুর খেলা আর নাচে গানে দিনটি স্মরণীয় করে রাখেন সবাই। বিশ্বশান্তি, সম্প্রীতি আর সমৃদ্ধি কামনায় প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সকাল থেকেই প্রকৃতিতে বিষাদের সুর। বৈরী আবহাওয়ার মাঝেই কক্সবাজার সমুদ্র সৈকতে মিশেছে ভক্ত অনুরাগীদের বিশাল জনস্রোত। ঢাক ঢোল, শঙ্খ আর উলুধ্বনি, এর মধ্যে বৃষ্টির পানি আর ভক্তকুলের চোখের জল এক হয়ে ওঠে চট্টগ্রামের পতেঙ্গায়। বিসর্জনের মধ্য দিয়েই বিদায় জানানো হয় দুর্গতি নাশিনীকে।
তবে এই বিচ্ছেদ যেন বিষাদের না হয়, তাই দিনভর নাচে গানে চলে বিসর্জনের প্রস্তুতি। কেননা পূজা যদি হয় আগমনী সুর, তাহলে বিসর্জন বিদায়ের করুণ রাগিনী। সনাতন ধর্মমতে ষষ্ঠীতে এবার গজে চড়ে ধরায় এসেছিলেন দেবী, দশমীতে দোলায় করে ফেরেন কৈলাসে। এই আগমন ও প্রস্থানের মধ্যেই চলে দুর্গোৎসব। সকল অসুরতার বিনাশ ঘটিয়ে বিরাজ করবে শান্তি, দেবীর কাছে এমনটাই চাওয়া ভক্তকুলের। যে গাজা এবং ফিলিস্তিনের যে যুদ্ধটা, এটা হচ্ছে খুবই নির্মম এবং বর্বর। মায়ের কাছে খুবই প্রার্থনা যাতে এই নির্যাতিত যে মানুষগুলো আছে, শিশুগুলো আছে, তাদের যাতে এই জিনিসটা সমাধান হয়ে যায়, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। একটা জাতির প্রতি আরেকটা জাতির যে বৈষম্য বা চোখে দেখা হয়, মানে ওটা অবসানের জন্যই আসলে এটা তো মানে প্রথম থাকা উচিত আর কি। ভক্ত অনুসারীদের বিশ্বাস, সিঁদুরের লাল রং ভালোবাসা আর সম্মানের প্রতীক। তাই দিনটি শুরু হয় দেবীর চরণে সিঁদুর ছুঁয়ে। চক্ষুদানের মাধ্যমে ত্রিনয়না দেবীর প্রাণ প্রতিষ্ঠা, দশমীতে দর্পণের মাধ্যমে তা নিজ হৃদয়ে ধারণ করেন সনাতনীরা। তাই প্রতিমা বিসর্জন হলেও দেবী থেকে যান ভক্তদের মননে। হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো নির্মূল হোক। সিঁদুর খেলার মধ্যে দিয়ে আমাদের শেষ আনন্দ করেই বিদায়টা দিচ্ছি। নিরঞ্জন শেষে আবারও মন্দিরে ফেরেন ভক্তরা। দেবীর স্মরণে অপরাজিত ফুল দিয়ে পূজা শেষে শান্তিজল মাথায় ঘরে ফেরে সবাই। আসছে বছর আবারও আসবে দেবী, শুরু হয় সে অপেক্ষার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দুর্গাপূজার বন্ধ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটিতে ঢাকা এখন অনেকটাই শান্ত, আর মহা ব্যস্ত নগরী হঠাৎই বেশ চুপচাপ হয়ে গেছে। নেই যানজটের ভোগান্তি, ফাঁকা রাস্তায় বেশ সহজেই চলাচল করা যাচ্ছে। এই ফাঁকা ঢাকায় অবশ্য শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। টানা 4 দিনের ছুটিতে ব্যস্ত নগরী ঢাকা হারিয়েছে চিরচেনা রূপ। সড়ক মহাসড়ক জুড়ে বিরাজ করছে শান্ত পরিবেশ। স্বাভাবিক দিনের তুলনায় সড়কে গণপরিবহন কম থাকায় জরুরি প্রয়োজনে যারা বের হয়েছে কিছুটা দুর্ভোগে পড়েছেন তারা। এছাড়ার জন্য আপনার বাসগুলো আপনার হয়তো অনেক কম, ঠিক আছে, যাত্রীও কম, যেই কারণে আপনার যাওয়া আসা একটু প্রবলেম হইতেছে। এমন যাত্রী না হইলে তারাও গাড়ি ছাড়তে চায় না, জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে, সময়েরও আপনার অনেক প্রবলেম হয়ে যেতেছে। শহরের বাসগুলোতে নেই ক্লান্তি নিয়ে ছুটে চলা মানুষের ভিড়। খুব জরুরি প্রয়োজনেই বেরিয়েছেন কেউ কেউ। মানুষের চলাচল কম হওয়ায় ভাড়া পাচ্ছেন না রিক্সা চালক, সিএনজি ড্রাইভাররা। ছুটিতে এখন বর্তমানে ভাড়া নাই, দিনকাল কাটা খুব কঠিন হয়ে গেছে। লোকজন তো ঢাকাতে নাই, ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। একদম রাস্তাঘাটে একটা লোক নাই, ইস্কার মতো যাত্রীর মতো কোনো পাওয়া না। হ্যাঁ, এই যে সারাদিন গাড়ি দিলে 400-500 টাকা জমা করতে মতো সমর্থন নেই, কোনো যাত্রী নাই, বাস চলতেছে অনেক ফাঁকা আপনার, ঠিক আছে, তেলের টাকা হইতেছে না ঠিক মতো। যেরকম এই সিঙ্গেল আসছে মাত্র 300 টাকা, 1000 টাকার তেল যায়, 300 টাকা আসছে মাত্র। ফাঁকা ঢাকায় পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। বৃষ্টি স্নাত যানজটমুক্ত এই শহর বেশ উপভোগ করছেন তারা। হঠাৎ করে এরকম ছুটি পাওয়াটা আসলে আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে ঘুরছি, ফাঁকা ঢাকা খুব এনজয় করা, ভালো লাগতেছে। ঢাকা শহর এখন ফাঁকা, একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, আমরা ঘুরে আনন্দ পাচ্ছি। একটা লম্বা ছুটি পেলে এই শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে চায় মানুষ। দুর্গাপূজা ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে বড় ছুটির সুযোগটা বেশ ভালোভাবেই উপভোগ করছেন নগরবাসী। কেউ ছুটেছেন গ্রামের বাড়িতে, কেউ বা প্রশান্তি খুঁজতে ঢু মারছেন পর্যটন এলাকায়। এতেই শহর হয়ে পড়েছে ফাঁকা। সড়কে নেই চিরচেনা সেই যানজট, নেই কোলাহল। যদিও নীরব ঢাকা আবারও সরব হয়ে উঠবে ছুটি ফুরলে। হাসিবুল করিম, বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশের সবশেষ বিরতিতে যাচ্ছি, তবে ফিরে এসে থাকছে। ফেনীর দাগন ভূঁইয়ায় বাস উল্টে 3 জন নিহত, আহত বেশ কয়েকজন। নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, পাবনায় প্রাণ গেছে আরো 5 জনের। আবারও আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। ফেনী ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জনের প্রাণ ছড়ল, 8 জন আহত হয়েছেন। সকালে ফেনী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজার এলাকায় সুগন্ধ পরিবহনের একটি বাস উল্টে যায় এবং হাইওয়ে পুলিশ জানায় ফেনী থেকে বাসটি নোয়াখালী যাচ্ছিল। সিলোনিয়া বাজার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়াও
এই খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ওই বাসটি জব্দ করেছে পুলিশ। ঝিনাইদহে 2 এবং পাবনায় একজনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।